আজকে নিজের ছোট ভাই সুগাকে বিয়ে দিতে গিয়ে নিজেই বিয়ে করে ঘরে বউ নিয়ে চলে আসলো মিস্টার জিয়ন জাংকুক। সে একজন ভার্সিটির টিচার। ভেবেছিল ছোট ভাইকে দেখে শুনে ভালো একটা মেয়ের সাথে বিয়ে দিয়ে তারপর নিজে আস্তে ধীরে ভালো মেয়ে খুঁজে বিয়ে করবে। কিন্তু বিয়েতে গিয়ে বিয়ের আগ মুহূর্তে তার ভাই ও আত্মীয় স্বজনের জোরাজুরিতে এক প্রকার মানসম্মান বাঁচাতে বাধ্য হয়ে নিজের ছোট ভাইয়ের বউয়ের ছোট বোন তেকে বিয়ে করে নিতে হলো। একই আসরে দুই ভাইয়ের একসাথে বিয়ে হয়ে গেল। বাসর রাতে খুব জোরে দরজা খুলে জাংকুক ভিতরে প্রবেশ করলো। ভেতর থেকে দরজা বন্ধ করে জাংকুক গুটি গুটি পায়ে তের কাছে এগিয়ে গেল। তে লম্বা একটা ঘুমটা দিয়ে চুপ করে বিছানার মাঝখানে বসে আছে। জাংকুক গিয়ে আস্তে করে তের মুখের সামনে থেকে ঘুমটাটা সরিয়ে দিল আর হাত দিয়ে তের মুখ নিজের দিকে ঘুরিয়ে নিল। জাংকুকের চোখে চোখ পড়তেই তে পুরো অবাক হয়ে জাংকুকের দিকে তাকিয়ে রইল। আরে স্যার, আপনি? কে তোমার স্যার? আরে আপনি তো আমাদের কলেজের পদার্থবিজ্ঞানের টিচার জিয়ন জাংকুক, তাই না? হ্যাঁ, কিন্তু তুমি কে? আরে আপনি এত তাড়াতাড়ি ভুলে গেছেন? ওই যে একদিন আমি আপনাকে জিজ্ঞাসা করেছিলাম আপনার কাছে টিউশনি করব, তখন আপনি আমাকে বললেন আপনার ব্যাচ ফাঁকা নেই। ও আচ্ছা, আমার কাছে তো এরকম প্রতিদিনই অনেক মানুষই টিউশনির কথা বলে, তো আমি সবাইকেই এই কথাই বলি যে ব্যাচ ফাঁকা নেই। ধরতে গেলে প্রতিদিনে 10 থেকে 12 জন তো আমাকে টিউশনের কথা জিজ্ঞাসাই করে। সো এত মানুষের মধ্যে তোমার কথাটা কি করে মনে রাখবো বলো? তবুও স্যার, আপনার আমার কথাটা মনে রাখা উচিত ছিল। কেন বলো তো, কেন তোমার কথা মনে রাখা উচিত ছিল? আচ্ছা স্যার, দেখুন এখন তো আমি আপনার বউ, তাই না? আরে এখন তুমি আমার বউ, কিন্তু তখন তো আর বউ ছিলে না। আর আজকের আগে আমি জানতামও না যে তোমার সাথে আমার বিয়ে হবে। সো হ্যাঁ হ্যাঁ, আপনি এটা ঠিক বলেছেন। আমিও তো জানতাম না যে আপনার সাথে আমার বিয়ে হবে। অফকোর্স, না জানাটাই স্বাভাবিক। যদি সুগা জোর না করতো তাহলে আমি এত কম বয়সী মেয়েকে কখনোই বিয়ে করতাম না। কি? স্যার, একদম কম বয়স বলবেন না। আমার বয়স কিন্তু 19 বছর। হ্যাঁ, সেটা তো তোমার কথা শুনেই বুঝতে পারছি। এই বয়সের মেয়েরা একটু এভাবেই কথা বলে, তাদের কথাবার্তা একটু বিগড়ে যায়। ইস, ধুর। আচ্ছা, আপনি তো দেখছি বড্ড আনরোম্যান্টিক। কলেজে আপনাকে দেখে কি হট, কি রোম্যান্টিক মনে হয়েছিল, কিন্তু এখন তো দেখছি পুরোটাই উল্টো। ও তাই বুঝি? তা এখন কেন হট মনে হচ্ছে না? না না, আমি সেইটা বলিনি। হট তো লাগছেন, কিন্তু রোম্যান্টিক লাগছেন না। ও আচ্ছা, আমার কোন কথাটা তোমার মনে হলো যে আমি রোম্যান্টিক না? মানে তোমার কিসের জন্য মনে হলো? শুনেন স্যার, আপনার কথাবার্তার ধরনই বলে দিচ্ছে আপনি আনরোম্যান্টিক। এইতে একদম চুপ। এখন বলো, আমি কি ঘুমিয়ে যাব? কি ঘুমিয়ে যাবেন মানে? স্যার, আপনি কি ভুলে গেছেন আপনি আর আমি বাসর ঘরে বসে আছি, আর আপনি ঘুমানোর কথা ভাবছেন? উফ, তো আর কি করব? তুমি তো বকবক করেই সময় সব পার করে দিচ্ছ। আমার নাই ফালতু বকবক একদম ভালো লাগছে না। তার চাইতে ভালো আমি ঘুমিয়ে পড়ি। শুনেন, সম্পর্কে আপনি আমার টিচার হলেও এখন যদি আপনি ঘুমিয়েছেন না, তাহলে সোজা ঘষে মেরে আপনার নাক ফাটিয়ে দিব। ও তাই নাকি? আচ্ছা, আমি ভয় পেয়েছি। তো ম্যাডাম বলেন, এখন আমার করণীয় কি? আমি কি করতে পারি আপনার জন্য? কি আবার করবেন? আদর করবেন। আমার আদর খেতে ইচ্ছে করছে। ও তাই নাকি? তে জাংকুকের দিকে এগিয়ে গেল। জাংকুকও তের কাছে এলো। তে গিয়ে সোজা জাংকুকের ঠোঁটে কিস করতে শুরু করলো। জাংকুকও তেকে কিস করছে, কিন্তু জাংকুকের কোথাও একটা সংকোচ বোধ হচ্ছিল। কিন্তু জাংকুক তের বিষয়টা খেয়াল করলো। তে যে এইভাবে এক নিমিষে জাংকুককে ওর নিজের করে নিবে, সেটা জাংকুক কখনো ভাবতেও পারেনি। আচ্ছা যাই হোক, যেহেতু তে ওকে নিজের করে নিয়েছে, সেহেতু জাংকুকেরও কোনো সংকোচ বোধ থাকা উচিত নয়। জাংকুকে এবার সব কিছু ঠেলে দূরে সরিয়ে দিয়ে তেকে আদর করতে শুরু করলো। তের ঠোঁটে কিস করছে, তের পিঠে আস্তে আস্তে হাত বোলাতে শুরু করলো। জাংকুকের স্পর্শে তে বারবার কেঁপে উঠছিল। একজন মানব আরেকজন মানবী হারিয়ে গেল ওদের ভালোবাসার অতল গহীনে। জাংকুক তার খেলা শেষ করে রাত 3:30টার দিকে ঘুমিয়ে গেল। তেও জাংকুকের বুকে ঘুমিয়ে আছে। সকাল 5:30। জাংকুকের ঘুম ভেঙে গেছে তের আগেই, কারণ প্রতিদিন সকাল 5:30টায় জাংকুকের ঘুম থেকে ওঠার অভ্যাস আছে, তাই জাংকুকের ঘুম ভেঙে গেছে। জাংকুক চোখ খুলেই খেয়াল করলো তে জাংকুকের এই বৃহৎ শক্তপোক্ত বাহু ধরে নিজেকে খুব গুছিয়ে ঘুমিয়ে আছে, জাংকুকের বুকে মাথা রেখে। জাংকুক আলতো করে তের কপালে আর ঠোঁটে হাত বুলিয়ে দিল। অগোছানো চুলগুলো কপাল থেকে সরিয়ে দিল। ঘুমন্ত তের ওই কোমল ঠোঁট দেখে জাংকুকের কেন যেন একটু লুচু লুচু দুষ্টুমি করতে ইচ্ছে করলো। তাই জাংকুক বেশি কিছু না ভেবে তের ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দিল। খুব শক্ত করে একটা কিস করলো তেকে। তে নড়ে চড়ে উঠলো। জাংকুক তেকে ছেড়ে দিয়ে মুচকে একটা হাসি দিল আর তেকে ডাকতে শুরু করলো। এই যে তে, তে, এই তে, ডাকছি, শুনতে পাচ্ছ? এই যে পিচি ম্যাডাম, শুনতে পাচ্ছেন আমার ডাক? উফ, ভালো লাগছে না, কি হয়েছে? ও মা গো, এত রাগ কেন? এভাবে রাগ দেখাচ্ছেন কেন আমার সাথে আপনি? ঘুম থেকে উঠতে হবে না নাকি? সকাল হয়ে গেছে তো। কয়টা বাজে?
5:30টার উপরে বাজে। কি? আচ্ছা, আপনি জানেন আমাকে যখন বলা হয়েছিল পাত্রের বড় ভাইকে বিয়ে করতে হবে, তখন আমি দুম করে কেন রাজি হয়ে গিয়েছিলাম? না তো, সেটা আমি কি করে জানবো? ওহো, জানবেন না কেন? বাপের বাড়িতে তো শান্তিমতো ঘুমাতে পারতাম না, তাই ভেবেছিলাম শ্বশুর বাড়ি গিয়ে অন্তত শান্তিতে ঘুমাতে পারবো, তাই। ও আচ্ছা, তাই নাকি? হ্যাঁ স্যার, তাই। এখন আপনার ওঠার হলে আপনি উঠে যান, আমাকে নিয়ে চেঁচামেচি করবেন না। আমি এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠি না। আর আপনার যদি শোয়ার থাকে তাহলে আমাকে জড়িয়ে ধরে চুপচাপ শুয়ে থাকতে পারেন, তবু দয়া করে আমাকে ডিস্টার্ব করবেন না প্লিজ। আমি এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠি না। শোনোতে, একটা কথা বলি, আমি তোমাকে আমার রাগ দেখাতে চাই না, সো আমি এত বেশি কথা পছন্দ করি না। এখন আগের সব কথা ভুলে যাও, তোমার বিয়ে হয়ে গেছে, তোমাকে সেইভাবেই চলতে হবে। তোমাকে এখন আগের অভ্যাস বাদ দিতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। আই অ্যাম ভেরি ভেরি সরি স্যার, আমি 5 ওয়াক্ত নই, 4 ওয়াক্ত পড়তে পারবো। হ্যাঁ, ফজরেরটা বাদে আমি সব নামাজ পড়বো, কেমন? উফ, বেদতমিজ মেয়ে একটা, তোমার সাথে কথা বলা মানেই সময় নষ্ট করা। ধুর, আমিও তো একটা পাগল, এত কথা না বলে তোমাকে কোলে নিয়ে ওয়াশরুমে ঝর্ণার নিচে দাঁড় করিয়ে দেওয়াটাই হচ্ছে উত্তম কাজ। যেই কথা সেই কাজ। জাঙ্কুক থেকে কোলে তুলে নিল, ওয়াশরুমের দিকে জাঙ্কুক হাঁটছে, তে ছোট বাচ্চাদের মতো জাঙ্কুকের বুকে কিল ঘুষি মারছে আর চেঁচিয়ে বলছে ওকে নামিয়ে দিতে। কিন্তু জাঙ্কুক কি আর ওর কথা পাত্তা দেয়? সোজা ওয়াশরুমে চলে গেল, তাকে ফ্লোরে নামিয়ে দিল। নামানোর পর তে আবার জাঙ্কুকের বুকে বারবার কিল ঘুষি মারতে শুরু করলো আর চেঁচিয়ে বলল, উফ, আপনি এমন করছেন কেন? আমার ভালো লাগছে না, এত তাড়াতাড়ি গোছল। হায় আল্লাহ, না না, আমি পারবো না, শীত করছে। জাঙ্কুক তের চেঁচামেচি সহ্য করতে পারছে না, তের মুখ শক্ত করে চেপে ধরলো। এই মেয়ে, কি করছো কি তুমি? এইভাবে চিৎকার করছো কেন? মানুষ কি ভাববে বলো তো আশেপাশের? আচ্ছা, এক্ষুনি যদি তুমি চুপ না করো তাহলে কিন্তু আমি চুপ করানোর অন্য উপায় ভাববো। আমার কাছে কিন্তু অন্য একটা তরিকাও আছে চুপ করানোর জন্য। জাঙ্কুকের কথায় তে পাত্তা দিল না, ও ওর মতো জাঙ্কুকের হাত থেকে ছোটার চেষ্টা করলো, আরো বেশি মোচড়ামচড়ি শুরু করলো। ওয়াশরুম থেকে বেরিয়ে যাওয়ার বৃথা চেষ্টা করছে তে। জাঙ্কুক তের এই কাণ্ড দেখে তের মুখ থেকে হাত সরিয়ে নিল আর তের গাল ধরে তের ঠোঁটে জোরে সোরে একটা কামড় বসিয়ে দিল। জাঙ্কুকের এহেন কাজে তে হতভম্ব হয়ে গেছে, রসগোল্লার মতো বড় বড় চোখ করে জাঙ্কুকের দিকে তাকিয়ে রইল। জাঙ্কুক তের চাহনি দেখে বুঝতে পারলো তের ঠোঁটে প্রচণ্ড ব্যথা পেয়েছে, চোখে জল ছলছল করছে। জাঙ্কুক বুঝতে পেরে তের ঠোঁট ছেড়ে দিল। তে একদম শান্ত হয়ে গেছে, চুপ করে দাঁড়িয়ে আছে। জাঙ্কুক বুঝতে পেরেছে তে রাগ করেছে। জাঙ্কুক তের এই রাগের সুযোগটা নিয়ে ঝর্ণা ছেড়ে দিল। তে ঠান্ডায় জড়সড় হয়ে গেল। জাঙ্কুক তেকে গোসল করিয়ে দিল। গোসল শেষ করে জাঙ্কুক তের শরীরে একটা টাওয়াল পেঁচিয়ে দিল আর তেকে কোলে তুলে নিল। রুমে নিয়ে এসে তেকে বিছানার উপর বসিয়ে দিয়ে জাঙ্কুক নিজেও চলে গেল ফ্রেশ হওয়ার জন্য। জাঙ্কুক গোসল শেষ করে এসে বিছানায় তাকিয়ে দেখে জাঙ্কুক তেকে যেইভাবে বসিয়ে রেখে গেছে তে এখনো ঠিক সেইভাবেই বসে আছে। এটা দেখে জাঙ্কুকের মাথা খুব গরম হয়ে গেল, খুব রাগ উঠে গেল জাঙ্কুকের। জাঙ্কুক একটু শক্ত গলায় বলল, কি হলো তে? এইভাবে সঙ্গের মতো বসে আছো কেন? গোসলটা তো আমিই করে দিয়েছি, তো এখন জামা কাপড় পরে নাও না। ঠান্ডার মধ্যে মানুষ কতক্ষণ এইভাবে বসে থাকতে পারে? না, তুমি কি ভাবছো জামা কাপড় আমিই পরিয়ে দিব? ঠান্ডা লাগছে না নাকি তোমার? শোনেন স্যার, আমার ঠান্ডা লাগা নিয়ে আপনার ভাবতে হবে না, আপনার কাজ আপনি করুন, ঠিক আছে? এইতে শোনো, আমি আর একটাও বাড়তি কথা শুনতে চাই না। খুব দেখো, আমি কিন্তু রাগ দেখাতে চাইছি না তোমার সাথে, সো জাস্ট 2 মিনিটের ভিতরে কাপড় পরে নেবে। খুব রাগ হচ্ছে কিন্তু, তাড়াতাড়ি ওঠো আর কাপড় পরে নাও। শুনেন স্যার, আমি কারো কথা শুনতে বাধ্য নই, আর আমি কারো কথা শুনিও না, বুঝতে পারলেন তো? এইতে একদম চুপ, একদম চুপ করতে বলছি কিন্তু, আর একটা বাড়তি কথা বলবা না, তাহলে কিন্তু তোমার কপালে শনি আছে বলে দিলাম। তুমি কিন্তু খুব ভালো করেই জানো আমি কতটা রাগী, সো আমার রাগ উঠাবে না বলে দিচ্ছি। এবার জাঙ্কুকের হুমকিতে তেও একটু ভয় পেয়ে গেল। তে বুঝতে পারেনি জাঙ্কুক এতটা রেগে যাবে, যদিও তে আগে থেকেই জানতো জাঙ্কুক কতটা রাগী টিচার। তে আর কোনো কথা বাড়ালো না, সোজা একটা শাড়ি নিয়ে ওয়াশরুমে চলে গেল। সুন্দর করে শাড়িটা পরে এসে জাঙ্কুক আর তে একসাথে নামাজ আদায় করলো। নামাজ শেষ করে জাঙ্কুক জগিংয়ে যাওয়ার জন্য রেডি হচ্ছিল। আচ্ছা, কোথায় যাচ্ছেন আপনি? আচ্ছা, তুমি কি মূর্খ নাকি? পোশাক দেখে বুঝতে পারছো না কোথায় যাচ্ছি? আরে হ্যাঁ, বুঝতে পারছি আপনি জগিংয়ে যাচ্ছেন, কিন্তু কালকেই তো আমাদের বিয়ে হলো, আর আজকে আপনি জগিংয়ে বেরিয়ে যাচ্ছেন, বিষয়টা কেমন হলো না? মানে বিয়ের সাথে জগিংয়ের কি সম্পর্ক? বুঝতে পারলাম না। আরে ধর, কোনো সম্পর্কই নেই, কিন্তু এখন যদি আমি আপনাকে বলি যে আপনার সাথে আমার একটু একান্তে সময় কাটাতে ইচ্ছে করছে, তাহলে কি সেটা আপনি মানবেন? ও তাই বুঝি? আহারে, একটা মাত্র বউ আমার, তাও যদি আবার এইভাবে রিকোয়েস্ট করে, সেটা কি না রেখে পারা যায়? উফ, সত্যিই তো, প্লিজ আজকে আপনি আমাকে একা রেখে যাবেন না। প্রথম দিন একা একা ঘরে বসে থাকতে ভালো লাগবে না তো আমার। ওকে ওকে, আমি যাচ্ছি না তাহলে। তো বলেন, এখন আমি কি করতে পারি আপনার জন্য? মানে কি করতে হবে আমাকে? বেশি কিছু না, এই ধরুন আপনি শুয়ে থাকবেন, আমি আপনার বুকে মাথা রেখে কিছুটা সময় কাটাবো।
ও এইটুকুই? এইটুকু বললে ভুল হবে। আমার যদি ইচ্ছে হয় মাঝে চুমুও দিতে পারি। এইটুকু আর কি। পাগলি মেয়ে একটা। আচ্ছা ঠিক আছে, 1 সেকেন্ড দাঁড়াও, আমি আমার জগিং স্যুটটা খুলে নিই। তারপর জাংকুক নিজের জগিং স্যুটটা খুলে নিল, বিছানায় গিয়ে সোজা শুয়ে পড়লো। তেকে হাতের ইশারায় ডাকতে শুরু করলো। জাংকুকের এই লুতুপুতুভাবে ডাকা দেখে তেও জপ্তি করে গিয়ে জাংকুকের বুকে শুয়ে পড়লো। একটু আগেই যে জাংকুক ওর উপর এতটা রেগে গিয়েছিল, নিমিষেই সেটাতে ভুলে গেল। কিছুক্ষণ জাংকুকের খালি বুকে তে নিজের হাত দিয়ে সুড়সুড়ি দিল। তারপর জাংকুক তের ব্যাপারে জানতে শুরু করলো, তেও জাংকুকের ব্যাপারে জানতে শুরু করলো। যদিও ওদের বিয়েটা অনাকাঙ্ক্ষিতভাবেই হয়েছে, তবুও এইটুকু সময় নিজেদের মধ্যে নিজেদের বিষয় নিয়ে গল্প করাতে ওদের বন্ডিংটা খুব ভালোভাবে গড়ে উঠেছে। আচ্ছা একটা কথা বলি, আপনি একটু আগে আমার উপর ওইভাবে রেগে গেলেন কেন? ও, ওটার জন্য সরি। আসলে হয়েছে কি, মানে আমি এক কথা বারবার বলতে পছন্দ করি না। আমার সবচাইতে অপছন্দের জিনিস এটা। আর কেউ যদি আমার কথার উপর ঘাটতারামি করে, সেটা তো আরও আগে আমার পছন্দ না। কিন্তু স্যার, আপনার তো এই অভ্যেসটাকে পাল্টাতে হবে। কারণ আপনি তো জানেনই আপনি একটা পিচ্চি বউ বিয়ে করেছেন। আর পিচ্চি মানুষ একটু জেদ তো ধরবেই, তাই না? এটাকে তো মেনে নিতে হবে। হ্যাঁ হ্যাঁ, আমি জানি, খুব ভালো করেই জানি আমার বউটা খুব পিচ্চি। আর সে আমার কথার উপর 1000বার জেদ ধরবে। আর ওই পিচ্চি বউটাকে যে কী করে ম্যাচিওর করতে হয়, সেটা আমার খুব ভালো করেই জানা আছে, কারণ আমি একজন টিচার। ও তাই নাকি? আচ্ছা প্লিজ বলুন না, কী করে ম্যাচিওর করবেন, বলুন না একটু শুনি। বেশি কিছু না, শুধু একটু রোম্যান্স আর একটু আদর করলেই যথেষ্ট, ম্যাচিওর হতে বাধ্য। ও তাই নাকি? হ্যাঁ, করে দেখাবো নাকি কী করে ম্যাচিওর করব? ঠিক আছে, দাঁড়াও করে দেখাচ্ছি। বলেই জাংকুক তের ঠোঁটজোড়া দখল করে নিল আর তের পেটে সুড়সুড়ি দিতে শুরু করলো। তেও খিলখিল করে হাসতে লাগলো। যাই হোক, এইভাবে হাসতে হাসতে খুব সুন্দর একটা সকাল শুরু করলো ওরা দুইজন। সকাল 8:30, জাংকুক আর তে রুম থেকে বেরিয়ে এলো। ওইদিকে সুগাদের রুমে সুগা ওয়াশরুমের ভিতর থেকে জিমিনের হাত ধরে টানছে, আর জিমি চিৎকার করছে, ওহ সুগা প্লিজ ছাড়ো না, আমাকে আর টানতে মানা করছি কিন্তু তোমাকে। তুমি রাতে আমাকে একটু ঘুমাতে দাওনি, 3বার ডিস্টার্ব করছো, এখনও তোমার আবার। উফ সুগা, আমি ছাড়তে বলছি কিন্তু আমি কিন্তু আর গোসল করতে পারবো না, আমি তোমার আগে উঠে গোসল করে ফেলছি। প্লিজ বোঝার চেষ্টা করো প্লিজ, আমি গোসল করছি, আমি আর গোসল করতে পারবো না, আমার ঠান্ডা লেগে যাবে। ও জানো, প্লিজ আসো না আর একবার, এই লাস্ট, আর সারাদিনের ডিস্টার্ব করবো না আবার রাতে। কি? সারাদিনের ডিস্টার্ব করবো না মানে আবার রাতে কি? আমি আজকে থেকে আর তোমার সাথে সচ্ছি না। তুমি প্রথম রাতেই আমাকে 3বার ডিস্টার্ব করছো, আর এখন আবারও টানাটানি করতেছো, আবার বলতেছো রাতে। তুমি মানুষ? বাবারে বাবা, মনে হচ্ছে তুমি একটা রোবট। এত তোমার শরীরে তো তুমি আমাকে ছাড়ো, আমি বেশি কথা বলতে চাই না, তুমি আমাকে ছাড়ো প্লিজ। জিমিন আসো না প্লিজ। সুগা জিমিনকে টান দিয়ে ওয়াশরুমের ভিতরে নিয়ে যায়। ওয়াশরুমে কি হয়েছে সেটা না হয় আমি আর খুলে বললাম না, তোমরা নিজেরাই বুঝে নাও। প্রায় 15 থেকে 20 মিনিট পর সুগা জিমিনকে ছেড়ে দিল। জিমিন সুগার সাথে দ্বিতীয়বারের মতো গোসল করে শরীরে টাওয়াল পেঁচিয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে এলো। জিমিন ভালোভাবে হাঁটতেও পারছে না, কোথাও একটা ব্যথা হচ্ছে জিমিনের। সুগা খেয়াল করলো এটা। জিমিনকে এইভাবে হাঁটতে দেখে সুগা জিজ্ঞাসা করে, আচ্ছা বেবি, তোমার কি হয়েছে জান? তুমি এইভাবে কেন হাঁটতেছো? পায়ে ব্যথা পাইছো? কোথায় ব্যথা পাইছো দেখি, আমাকে বলোনি কেন? বসো, কোথায় ব্যথা পাইছো দেখাও, আমি মলম লাগিয়ে দিচ্ছি। ওরে জঙ্গলি বিলাই, তোর আর মলম লাগাই দাও লাগবো না, ফালতু লোক একটা। মানে আমাকে কিভাবে লজ্জা দিবে, মানে সারাক্ষণ মাথায় কি সেইটাই ঘোরে। উফ কি বোকা, আপনি বুঝতে পারতেছেন আমার কোথায় ব্যথা হচ্ছে? কি সুন্দর মুখ দিয়ে জিজ্ঞাসা করতেছে যে কোথায় ব্যথা হচ্ছে, আমি মলম লাগিয়ে দিব। বাহ, খুব ভালো আপনি। মানে আমি সবসময় জানতাম যে বিড়ালরা অলস হয়, কিন্তু আপনার মতো চালু বিড়াল আমার জীবনে আমি ফার্স্ট দেখলাম। মানে আপনি মানুষ ভাই, মানে আপনাকে তো নোবেল ছুঁড়ে মারা উচিত। আপনি প্রথম দিনেই রাতে 3বার, সকালে উঠে একবার, 4বার রেকর্ড ভেঙে ফেলছেন। মানে রেকর্ড ভেঙে এখন আমাকে জিজ্ঞাসা করতেছেন আমার কোথায় ব্যথা হচ্ছে, আর আমি পায়ে কি করে ব্যথা পেলাম। নিজে যে ব্যথা দিয়েছেন ওইটা মনে নেই তাই না? নিজে যে, এখন বললাম না আর কি, মানে সবার সামনে তো সব কিছু বলা যায় না তাই না? আপনার তো শরম লজ্জা নেই, আপনি ঠাসঠুস করে সব কিছু বলে দিতে পারেন, কিন্তু আমার তো লজ্জা শরম আছে তাই না? তাই আমি কিছু বলতে পারছি না। ফালতু লোক একটা, আসছে জিজ্ঞাসা করতে কোথায় ব্যথা লাগছে, আসো মলম দিয়ে দিই। বাহ, ফালতু কোথাকার, সরেন এখান থেকে। ও বুঝতে পারছি, ওই যে লুতুপুতু করার সময় যে ব্যথা পাইছো ওই ব্যথার কথা বলতেছো। আহারে শোনা, ব্যথা পাইছো বেশি তাই না? উফ, তোমার হাঁটা দেখেই বুঝতে পারছি যে তুমি অনেক ব্যথা পাইছো। আচ্ছা ঠিক আছে, আজকে রাতে যখন করবো না তখন একটু আস্তে করবো যাতে ব্যথা না পাও। হ্যাঁ, পরবর্তীতে হাঁটতে পারো ভালোভাবে। কি বিলাই, তোরে কিন্তু আজকে খাইছি, আমি খাইয়া ফেলবো কিন্তু, তুই বেশি কথা বলতেছিস, অসভ্য। আমি বাইরে যাবো কি করে আমি সেটা ভাবতেছি, আর উনি এখানে আসছে রাতের কথা বলতে, ফালতু লোক একটা। আমি বাইরে কি করে হাঁটবো, সবার সামনে এত মানুষ, বাসা ভর্তি, ছি, মান সম্মান সব শেষ করে দিছে লোকটা আমার, ফালতু লোক একটা। আরে এমন করতেছো কেন?
বিয়ের প্রথম প্রথম এমন একটু হবেই, এটা নিয়ে তো টেনশন করার কি আছে? যাদের বিয়ে হয়েছে তারা তো বুঝতেই পারবে। তো এরকম ঘাবড়ে যাওয়ার কিছুই হয়নি। যাই হোক, জিমিন আর সুগা রুমের ভিতর আরও কিছুক্ষণ এইভাবে দুষ্টু মিষ্টি ঝগড়া করে রেডি হয়ে ডাইনিংয়ে চলে এলো। জাংকুক কয়েকদিনের জন্য ছুটি নিয়েছে। যাই হোক, হাসি খুশিভাবেই জাংকুকের ছুটির কয়েকটা দিন কেটে যায়। আজকে জাংকুকের কলেজ জয়েন করতে হবে, কারণ জাংকুকের ছুটি শেষ। জাংকুক সকাল সকাল ঘুম থেকে উঠে সুন্দরভাবে রেডি হয়ে নেয়। অন্যদিকে আমাদের তেও আজকে সকাল সকাল উঠেছে, কিন্তু ও উঠেই সোজা রান্নাঘরে চলে গেছে ওর শাশুড়ির কাছে। ও গিয়ে চুপচাপ শাশুড়ির পাশে বসে আছে, টুকটাক হেল্পও করছে। ওর যে কলেজ যেতে হবে ওইটা ওর মনে আছে ঠিকই, কিন্তু ও ওইটাকে গুরুত্ব দিচ্ছে না, ও কাজের প্রতি গুরুত্ব দেখাচ্ছে। জাংকুক বুঝতে পারলো তে কলেজের প্রতি খুবই উদাসীন। তে, এই তে, তে, কোথায় তুমি? এদিকে আসো তাড়াতাড়ি। জাংকুকের ডাক শুনে তে হুড়মুড় করে রান্নাঘর থেকে বেরিয়ে গেল। কি হয়েছে কি? হ্যাঁ, কি হয়েছে? এইভাবে কেন ডাকছেন? এত চিৎকার করছেন কেন? আপনি দেখতে পাচ্ছেন না নাকি আমি রান্নাঘরে যে রান্না করছি? কি, এই সময় আবার কিসের রান্না, তাও আবার তুমি করতেছো? বুঝলাম না। আরে ভাই, না বোঝার কি আছে? আজকে আপনি কলেজে যাবেন না, তারপর বাসার অন্য মেম্বাররাও তো বাইরে যাবে, তাই না? তো আপনারা নাস্তা করবেন না? সেইটাই রেডি করতেছি। সেইটা রেডি তোমাকে করতে হবে না, মা আছে, মায়ের সাথে বুয়া আছে। আর তোমার বড় বোনেরও তো এই বাড়িতে বিয়ে হয়েছে, তাই না? তো তোমার বড় বোনের তার পড়ালেখা নেই, ও মাকে হেল্প করতে পারবে। সো তোমার হেল্প করার কোনো প্রয়োজন নেই, বুঝতে পারলে? কি সত্যি? তাহলে তো খুব ভালোই হলো, আমার আর কোনো কাজ করা লাগবে না। তো এখন আমি কি করবো? যাই শুয়ে ঘুমিয়ে পড়ি, তাই না? কি, এখন কি তোমার ঘুমানোর সময়? ও না তো, এখন তো ঘুমানোর সময় না। তাহলে এখন কিসের সময়? এখন তো আমার রান্না করার সময়, তাই না? যতই হোক আমি এ বাড়ির বড় বউ, তাই তো? থাপ্পড় মেরে মাথার সবগুলো তার ছিঁড়ে ফেলবো, গাধা একটা। এখন তোমার কলেজ যাওয়ার সময়, 10 মিনিটের মধ্যে রেডি হয়ে বাইরে আসবা নাস্তার টেবিলে। আমি আর একটা কথাও শুনতে চাই না। কিন্তু স্যার, আমি তো একদম চুপতে, একটা কথাও না। আমি তোমাকে কথা বলতে নিষেধ করছি না? 5 মিনিটের ভিতর রেডি হয়ে বাইরে আসবা, এই বলে দিলাম, কিন্তু আমার মাথা গরম করো না। জাংকুক কথাগুলো বলে রুম থেকে চলে গেল। তেও আর কি করবে, দীর্ঘ একটা শ্বাস ফেলে তাড়াতাড়ি ঝটপট রেডি হয়ে নিল আর ডাইনিংয়ে চলে গেল নাস্তা করার জন্য। জাংকুক আর তে একসাথে নাস্তা করলো। জাংকুক থেকে নিয়ে বের হওয়ার সময় ওর মাকে বলল, মা, আমি একটা কথা বলছিলাম কি, সকালের কাজটা তোমরা সবাই একটু ম্যানেজ করে নিও, কারণ তে আজকে থেকে কলেজ যাবে, তো ও সকালে কোনো কাজ করতে পারবে না। আরে, ওকে কে বলেছে কাজ করতে? ও তো এখনো ছোট, পড়ালেখা করবে, ও কলেজ যাবে, ওকে তো তুই কাজ করতে বলিনি বাবা। ঠিক আছে, তুই যেমনটা বলবি তেমনটাই হবে। জাংকুক গিয়ে ওর বাইকে বসে পড়লো। তেও জাংকুকের পিছনে বসলো। একই বাইকে ওরা দুজন কলেজ চলে আসলো। জাংকুক বাইক নিয়ে যে কলেজের ভিতরে ঢুকলো, সবাই তো হা করে তাকিয়ে আছে, কারণ সবার ভাবারও বাহিরে জাংকুক তেকে নিয়ে এসেছে। যে জাংকুক স্যার মেয়েদের সাথে হেসে অবধি কথা বলে না, সেই জাংকুক স্যারের বাইকের পিছনে তে বসে আছে। অবশ্য জাংকুক ফেসবুকে বিয়ের প্রোফাইল পিকটা দিয়েছিল, কিন্তু সেখানে তের ছবি হাইড করা ছিল, তাই কেউ ভাবতেও পারেনি জাংকুকের ওয়াইফ তে। জাংকুক থেকে বাইক থেকে নামিয়ে ওর ক্লাসে চলে যেতে বলল, আর জাংকুক চলে গেল স্টাফ রুমে। স্টাফ রুমে থাকা সবাই জাংকুককে জিজ্ঞাসা করতে শুরু করলো জাংকুক কেন তেকে নিয়ে আসলো। অন্যদিকে তে ক্লাসরুমে প্রবেশ করতে সবাই তের উপর হুমড়ি খেয়ে পড়লো। সবাই জিজ্ঞাসা করছে তে কেন জাংকুকের বাইকের পিছনে করে আসলো, ওদের মাঝখানে কি চলছে। সবাই যখন ওদের বিয়ের বিষয়টা জানতে পারে, তখন সবাই অনেকটা অবাক হয়। জাংকুক যখন তেদের পদার্থবিজ্ঞান ক্লাস নিতে আসে, তখন ক্লাসের সবাই একবার তের দিকে একবার জাংকুকের দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসতে শুরু করে। জাংকুক সবার এই কাজে অনেকটা বিরক্ত হয়ে যায়। জাংকুক ক্লাসের ভিতর হঠাৎ করে এক প্রকার চিৎকার করে ওঠে, স্টপ! সবাই একদম চুপ। আচ্ছা, এখানে হচ্ছেটা কি? এটা কি একটা ক্লাসরুম নাকি সিনেমা হল? বুঝতে পারছি না। আমি নায়ক আর তে কি এখানে নায়িকা? একবার আমার দিকে একবার ওর দিকে, কি দেখছো তোমরা এভাবে ঘুরে ঘুরে? আর হাসছোই বা কেন? তোমরা কি জীবনে স্টুডেন্ট আর টিচারের বিয়ে সম্পর্কে শোনোনি নাকি? আমার আর তের বিয়ে হয়েছে, তো কি হয়েছে? হয়তো ও আমার স্টুডেন্ট, তাই বলে কি আমি বিয়ে করতে পারবো না নাকি? অলরেডি কলেজের সবাই জেনে গেছে আমার আর তের বিয়ের বিষয়টা। সো এই বিষয় নিয়ে আর কারোর ভিতরে যদি কোনো রকম এক্সাইটমেন্ট দেখি, তাহলে তাকে সোজা ক্লাস থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিব। আমার দিকে বা তের দিকে তাকিয়ে যদি কাউকে আরেকবার হাসতে দেখছি, তাহলে খবর আছে কিন্তু, বলে দিলাম। জাংকুক কথাগুলো বলে ক্লাস করতে শুরু করলো। এইদিকে তেও এতক্ষণ সবার সাথে বসে হাসি ঠাট্টা করছিল। ভেবেছিল এখন তো জাংকুক ওর হাজব্যান্ড, হয়তো জাংকুক কিছু বলবে না, কিন্তু জাংকুককে এইভাবে রেখে যেতে দেখে তেও একদম চুপ হয়ে গেছে। ক্লাসে মন দিয়েছে। সেই দিনের মতো ক্লাস শেষ হয়ে গেছে। জাংকুক আর তে একসাথেই বাসায় গেল। এইভাবে প্রতিদিন রেগুলার যাওয়া আসা করতে শুরু করলো ওরা দুজন। এখন আর কলেজের কেউ দেখলে ওদেরকে অন্যরকম রিয়েক্ট করে না, কারণ সবাই জানে জাংকুক স্যার যদি আর একবার দেখে তাহলে গুরুতর পানিশমেন্ট দিবে, তাই সবাই চুপচাপ থাকে। পেছনে পেছনে অনেক কিছুই বলে, কিন্তু সামনাসামনি কিছু বলার সাহস পায় না। যাই হোক, এইভাবে যেতে যেতে কিছুদিন পর তের একটা এক্সাম আসে। অত গুরুতর নয়, নর্মাল একটা এক্সাম, তাই জাংকুক থেকে অত একটা গার্ড দেয় না। এক্সাম শেষ হওয়ার পর তের এক্সামের কথা শুনে
জাংকুকের মাথায় হাত পড়ে যায়। জাংকুক ভেবেছিল তে ভালো ছাত্রী, তাই অত একটা গার্ড দেয়নি। কিন্তু যখন জানতে পারলো তে ফিজিক্স আর কেমিস্ট্রিতে ফেল করেছে, জাংকুকের মাথায় বাঁশ ভেঙে পড়ার মতো। যতই হোক পরীক্ষাটা গুরুতর নয়, তারপরও একজন শিক্ষকের বউ যদি ফেল করে তাহলে বিষয়টা কেমন দেখা যায়। তাই জাংকুক সিদ্ধান্ত নিয়েছে বাসায় থাকা ফ্রি টাইমগুলোতে ও তেকে কোচিং করাবে। এবার আর ও তেকে ফেল করতে দিবে না। তো যেই ভাবা সেই কাজ, জাংকুক তেকে পড়াতে শুরু করলো। তে তো সারাদিন হাজার হাজার বাহানা দিয়ে জাংকুকের কাছ থেকে পালাতে চাইতো, কিন্তু জাংকুক ওকে পালাতে দিত না। কলেজে ক্লাস, বাসায় কোচিং, তের জীবনটা যেন বিষাদময় হয়ে উঠেছিল। একদিন পড়ানোর সময় 2+2 2+2 2+2 বলতেই লাগলো। জাংকুক বলল, এই মেয়ে, এটা কি বলছো? তোমাকে আমি যে পড়াটা দিয়েছি ওইটা পড়ো। আমি কিন্তু কিছুক্ষণ পর মুখস্থ নিব, তখন যদি না পারো স্কেল দিয়ে কিন্তু হাতের ভিতর বাড়ি দেব। 2+2 বুঝতে পারছেন তো? এটা মানে কি? 2+2 মানে কি? ছি, আপনি আমার টিচার আর 2+2 জানেন না? আরে জানি তো, 2+2 কি? 4। হ্যাঁ 4ই তো। তো 4 মানে কি সেটা বুঝিয়ে বলো। 4 মানে হচ্ছে আমার 4টা বাচ্চা চাই। কি কি বলতেছো? পড়ার মাঝখানে উল্টোপাল্টা কথা বলবে না কিন্তু, ভালো মতো মনোযোগ দিয়ে পড়ো। না, 2+2 আই লাভ ইউ, বুঝতে পারছেন তো? এইতে তোমাকে কিন্তু দুষ্টুমি করতে নিষেধ করছি, শুনছেন? আই লাভ ইউ 2+2 আমার খুব শীঘ্রই চাই। এইতে দুষ্টুমি করতে নিষেধ করছি কিন্তু, সত্যি বলতেছি, আমার দুইটা বাচ্চা চাই, জমজ। প্লিজ দেন না তাড়াতাড়ি, তোমার পরীক্ষা সামনে, ফাইনাল। পড়ো সুন্দর করে, তুমি যদি এবার ফেল করছো তোমার খবর আছে। প্লিজ জান, 2+2 আই লাভ ইউ, প্লিজ। আচ্ছা ঠিক আছে, আই লাভ ইউ টু, যাও। না না, আই লাভ ইউ টু না, আমাকে একটু আদর করতে পারবেন এখন? আমার না 2টা বাচ্চা চাই, প্লিজ। তে দুষ্টুমি করতে নিষেধ করছি কিন্তু, পড়ো। এখন তোমাকে আমি পড়াতে বসছি, ফাইজলামি করবা না। কী করে পড়বো বলেন তো? আপনার সামনে বসলে আমার পড়াই আসে না, ভাল লাগে না। এই মেয়ে, কী বলতেছো এগুলো? ভালোভাবে কথা বলো, অভদ্র মেয়ে কোথাকার। সরি, ভুল হয়ে গেছে, প্লিজ একটু আদর করেন না। আসেন না, লাইটটা বন্ধ করে দিই। লাইটটা বন্ধ করে দিয়ে আসবো? না একদম না, এখন পড়াতে বসছি, ফাইজলামি করতে বসিনি। তে আমি কিন্তু মারবো তোমাকে, প্লিজ প্লিজ প্লিজ। তের জোরাজোরিতে জাংকুক আর টিকতে পারলো না। তে গিয়ে লাইটটা অফ করে দিয়ে আসলো আর জাংকুকের গায়ের উপর উঠে বসে পড়লো। জাংকুক কী করবে, যেহেতু বউ ইচ্ছে করে নিজেকে জাংকুকের হাতে সমর্থন করছে, জাংকুক তো আর এই সুযোগ হাতছাড়া করতে পারে না, তাই না? যতই হোক পুরুষ মানুষ। জাংকুক আর তে ওদের মতো দুষ্টুমি করছে। তো আস্তে আস্তে এইভাবে দিন যেতে যেতে তের সামনে ফাইনাল পরীক্ষা চলে আসে। তে এবার খুব মনোযোগ দিয়ে পরীক্ষা দেয় আর খুব ভালো নাম্বারও পায়। কিন্তু সবাই মনে করে জাংকুক যেহেতু ওই ক্লাসের টিচার, সেহেতু জাংকুক ওর বউকে নিজে থেকেই পাশ করিয়ে দিয়েছে। কিন্তু জাংকুক তো জানে তে জাংকুকের মান সম্মানের কথা ভেবে কতটা পরিশ্রম করেছে, দিনরাত এক করে পড়াশোনা করেছে। যতই হোক স্বামীর তো একটা প্রেস্টিজ আছে, তাই না? সেই জন্যই তো তে এত কষ্ট করে পড়াশোনা করেছে। আচ্ছা বাতাও, মানুষের কথা কান দেওয়ার দরকার নেই। আমাদের তে এখন খুব ম্যাচিওর হয়েছে, ও ভালো একটা ভার্সিটিতে চান্সও পেয়েছে। আর সাথে তো ওর দুষ্টু মিষ্টি হানি, মানে ওর হাজব্যান্ড জিয়ন জাংকুকের ভালোবাসা আছেই। সব কিছু মিলিয়ে তে 16 কলা পূর্ণ হয়েছে। আর এখানে এই গল্পটা সমাপ্ত। ওদের ভালোবাসা এইভাবেই অটুট থাকুক, ওরা সবসময় সুখী থাকুক, এই কামনাই করছি। সমাপ্ত। জান পাখিরা, তো তোমরা সবাই জানাইও কেমন হয়েছে। হ্যাঁ, আর নেক্সট স্টোরির জন্য অপেক্ষা করো। সো আল্লাহ হাফেজ, সবাই সুস্থ থেকো আর পাশে থেকো। লাইক কমেন্ট অবশ্যই করবা।